সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 6 ডিসেম্বর 2013, রোজ শুক্রবার। প্রতিদিনকার মতো আজকেও কক্সবাজার শহর এলাকা থেকে প্রকাশিত দৈনিক সমূহ নিয়ে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী, কবি এবং জেলার একটি নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান সংগঠন কক্সবাজার সাহিত্য একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান, বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতা, কবি অ্যাডভোকেট সুলতান আহমেদ। অ্যাডভোকেট সুলতান আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই আজকের দৈনিক সমূহের শিরোনামগুলো একটু দেখে নিই। দৈনিক ইনারি, বৈধতা পেলেন বদি, কমল, জাফর, আশেক, কবির, মফিজ, ইলিয়াস, তাহা, মাহবুব, নাসির ও শামীম। নাটকীয়তার পর কানেজ ফাতিমার প্রার্থিতা বাতিল, জেলার 4 আসনে 11 প্রার্থী বৈধ। শেষ হলো 131 ঘন্টার অবরোধ, প্রাণ গেল 29। কাল থেকে ফের 72 ঘন্টার অবরোধ, ডাক 18 দলের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লা ঢাকা কেন্দ্রীয় কারাগারে। দৈনিক সৈকত, বাদ পড়লেন ডক্টর আনসারুল করিম, আটকে আছেন কানেজ। অভিযোগ ঋণ খেলাপি ও বিল খেলাপি, কমল বৈধ, কানেজ স্থগিত। কে তবে আওয়ামী লীগ প্রার্থী? জেলায় বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 এমপি পাচ্ছে আওয়ামী লীগ। শনিবার থেকে আবারও 72 ঘন্টার অবরোধ। দৈনিক রূপসী গ্রাম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে বদি, জাফর। সরকারের 5 বছর পার হলেও নীলাই বেড়িবাঁধ ও সড়কের পর্যাপ্ত উন্নয়ন হয়নি। উৎপাদনের জন্য নেই কোনো সরকারি নীতিমালা, শুরু হচ্ছে শুটকি উৎপাদন। দৈনিক পাকখালী, সিদ্ধান্ত থেকে ফিরলে মৃত্যু অনিবার্য, বলেছেন এরশাদ। আব্দুল কাদের মোল্লা রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হবে, আইন প্রতিমন্ত্রী। কক্সবাজার জাতীয় পার্টির 4 প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ফুল দিয়ে বরণ করলেন এমপি কাজল। দৈনিক দেশ বিদেশ, বৈধ 11, কানেজ ফাতিমা সহ বাতিল 9, মনোনয়নপত্র বাছাই সম্পন্ন। সমর্থনকারী ভোটারদের হলফনামা দাখিল, একজন ভোটারের অসতর্কতায় কপাল পড়ল ডক্টর আনসারের। টানা অবরোধের শেষ দিন, অবরোধ ও হরতালে বিএনপি জামায়াতের মিছিল সমাবেশ। জরুরি অবস্থা জারির আশঙ্কা। জনাব সুলতান আহমেদ, আমরা আজকে প্রায় সকল পত্রিকার প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি। আমরা গতকালই ঘোষিত তফসিল অনুযায়ী, আসন্ন সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের দিন গেল, দেশব্যাপী গেছে, যথারীতি কক্সবাজার জেলায়ও সেই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 9 জনের বাতিল হয়েছে আর বৈধ হয়েছে 11 জনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন। সেক্ষেত্রেও আবার দেখা যাচ্ছে যারা বাছাইয়ের মধ্যে বৈধতা পেয়েছেন, তন্মধ্যেও সম্প্রতি জাতীয় পার্টির একটা সিদ্ধান্তের কারণে অনেকে হয়তো, প্রায় প্রত্যেকেই, অনেকে না প্রায় প্রত্যেকেই হয়তো প্রত্যাহার করে নিচ্ছেন। এবং সেই সুবাদে এরশাদ ইতিমধ্যে বলেছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যাহার করার বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর, সেই সিদ্ধান্তের ব্যাপারেও এরশাদ বলেছেন সিদ্ধান্ত থেকে ফিরলে মৃত্যু অনিবার্য, এই ধরনের কথাও তিনি বলেছেন। এবং যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছে তাদেরকে ইতিমধ্যে বিএনপি দলীয় সাংসদ
এমপি কাজল তাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন। এই সার্বিক বিষয় আবার পাশাপাশি টানা অবরোধের শেষ হয়েছে গতকাল, আবার আগামীকাল থেকে নতুন করে 72 ঘন্টার 18 দলের ডাকে 72 ঘন্টার অবরোধের শুরু হতে যাচ্ছে। এই সার্বিক বিষয় নিয়ে আপনার অভিমত কি? আমরা কোন দিকে যাচ্ছি বলে আপনি মনে করেন? আমার কথা শুরুর আগেই আমি আজকে একটা দুঃখের সংবাদ জানাচ্ছি দর্শকদের যে সারা বিশ্বের বর্ণবাদ বিরোধী ও বিসংবাদিত নেতা দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা গতকাল চিরবিদায় নিয়েছেন আমাদের থেকে। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। অবশ্যই আমরা ভাইস প্রেসিডেন্ট থেকেও তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তো আপনার কথা শুরুতেই আপনি বলেছেন গতকালের পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনে অনেকগুলো তাজা প্রাণ বা জড়ে গেছে, তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তো আপনি যে মনোনয়ন পত্র বাছাইয়ের কথা বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হওয়া, মনোনয়ন পত্র দাখিল, বাছাই, এটা হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই স্বাভাবিক প্রক্রিয়াটা গতকাল সম্পন্ন হয়েছে, এ ধরনের খবর আমরা পত্রিকার পাতায় দেখতে পাচ্ছি। তবে আমাদের দেশের রাজনৈতিক যে বর্তমান পরিস্থিতি, যে পরিস্থিতিতে একটা নির্বাচন হতে যাচ্ছে, এটা একটা উৎসবের মতো হওয়ার কথা। আমাদের জাতীয় ইতিহাসে নির্বাচনটাকে আমরা নাগরিক হিসেবে একটা ভোট উৎসব হিসেবে দেখে থাকি, কিন্তু বর্তমান যে অবস্থা, এটা একটা রাজনৈতিকভাবে শ্বাসরুদ্ধকর অবস্থা। এটা সরকারি দল এবং বিরোধী দল মিলে আমাদের দেশে রাজনৈতিক পরিস্থিতিটাকে উত্তপ্ত করে ফেলেছে, আমাদের জন্য অসহনীয় করে ফেলেছে। সাধারণ জনগণ এখন তাদের নাবিশ্বাস উঠেছে। রাজনৈতিক এই অশান্ত পরিস্থিতিতে একটা নির্বাচন যে হচ্ছে, অবশ্যই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায়, সাংবিধানিক ব্যবস্থায় একটা ক্ষমতা বদলের এই পালা বদলটাকে আমাদের স্বাগত জানানোই উচিত। কিন্তু এটা সর্বজন গ্রহণযোগ্যভাবে যদি হতো, পরিবেশটা যদি আমাদের সহনীয় হতো, রাজনীতিতে যদি হানাহানিটা কমে যেত, এভাবে যদি একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি হতো, আমরা এটা স্বস্তি পেতাম, আমরা এটাকে মন খুলে স্বাগত জানাতে পারতাম। কিন্তু এখন আমরা তারপরেও যে প্রক্রিয়াটা হয়েছে, সরকার যে উদ্যোগটা নিয়েছে, নির্বাচন কমিশন মনোনয়নপত্র দাখিল, তাদের কর্মসূচিতে দাখিল করা হয়েছে এবং গতকাল বাছাই সম্পন্ন হয়েছে। তো বাছাইতে ত্রুটি বিচ্যুতির কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে, আবার দলীয় রাজনৈতিক সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টির প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছে। এটা একটা রাজনৈতিক বিষয়, দলীয় বিবেচনার বিষয়। তবে আমরা চাই নির্বাচনে অধিক সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করুক এবং আমরা আমাদের ভোটাধিকারটা যাতে আমরা যাচাই বাছাই করার একটা অবাধ সুযোগ পাই। তবে প্রার্থী যদি সীমিত হয়ে যায়, তাহলে আমাদের অধিকার প্রয়োগের মাত্রাটাও কমে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, জাতীয় পার্টি হঠাৎ করে প্রত্যাহার করে নিল বা সিদ্ধান্ত নির্বাচন থেকে ফিরে গেলেন এরশাদ সাহেব, কিসের ভিত্তিতে? আমরা গতকালকেও বিভিন্ন সময় দেখেছি সরকারি দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং মন্ত্রী পর্যায়ে অনেক ব্যক্তি বলছেন যে আসন ভাগাভাগি নিয়ে কিছু মতবিরোধ থাকার কারণে তিনি হয়তো অভিমান করছেন, কিছুদিনের মধ্যে সেটা ফয়সালা হয়ে যাবে। যদি আদৌ মনোনয়নপত্র যদি প্রত্যাহারই করে নিয়ে ফেলেন, তাহলে ফয়সালা হলেও তো সেটা ফিরে আসার সম্ভাবনা থাকবে না। এই ধরনের পরিস্থিতি কিভাবে আপনি মূল্যায়ন করছেন বিষয়টাকে? হ্যাঁ, এই বিষয়টা তারা তাদের দলীয় রাজনৈতিক স্বার্থ ভাগাভাগির প্রশ্নে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা যদি আমি খুশি হতাম যদি এটা আদর্শিক ব্যাপারটা হতো, যদি জনগণের মঙ্গল কামনায়, দেশের মঙ্গল কামনায় কোন একটা রাজনৈতিক দলের একটা যদি সিদ্ধান্ত প্রচারিত হতো, এটা যদি আমরা দেখতে পেতাম, আমরা খুশি হতাম।
কিন্তু যে খবরগুলো আমরা পাচ্ছি শুধুমাত্র দলীয় স্বার্থটাকে বিবেচনা করেই তারা এই পদক্ষেপগুলো নিয়েছে। জাতীয় পার্টি আগেও একটা জোটের মধ্যে ছিল, সরকারি জোটের মধ্যে ছিল। তো সরকারি জোটের বাইরে এই নির্বাচনে বিরোধী দল হিসেবে স্বীকৃত বিরোধী দল আগে বর্তমান সংসদে যারা প্রতিনিধিত্বশীল তাদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং চতুর্থ বৃহত্তম দলটি আগে থেকেই অংশগ্রহণ করছে না। তো তৃতীয় বৃহত্তম দল হিসেবে জাতীয় পার্টি এখানে ছিল। তো সরকারের পক্ষে সুবিধা হতো তারা যদি সাথে থাকতো, নির্বাচনে যদি অংশগ্রহণ করতো। এখন তারা সরে যাওয়ার কারণে এটা এই নির্বাচনটা একটা আরো বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আদৌ কি আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি বলে কি মনে হচ্ছে আপনার রাজনৈতিক পরিস্থিতি সার্বিক বিষয়ে? তবে কোন ধরনের আশঙ্কা করছেন নাকি আশার আলো দেখতে পাচ্ছেন? গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু একটা সমঝোতাই সকলের কাহিনী। দ্বন্দ্ব সংঘাতের বদলে যদি সমঝোতা, রাজনৈতিক সমঝোতা হতো আমরা সকলেই খুশি হতে পারতাম, স্বস্তি পেতাম। কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে নির্বাচনটা দিকে সরকার দাবিতে হচ্ছে এটা আমাদেরকে আশান্বিত করে না। আমরা একটা সংঘাতের আশঙ্কার মুখোমুখি আমরা সবসময় থেকে যাচ্ছি। দৈনিক কক্সবাজার, কানিজ ফাতিমা আনসারুল করিম সহ 10 জনের মনোনয়নপত্র বাতিল। কাদের মোল্লার ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ। টমটম গ্যারেজে চলছে ভয়াবহ বিদ্যুৎ চুরি। 2টি গ্যারেজ থেকে 25 ব্যাটারি চার্জার ও প্রচুর তার জব্দ। আবার 72 ঘন্টা অবরোধ। দৈনিক সাগর দেশ, আবার 72 ঘন্টার অবরোধ। জাপার 5 মন্ত্রীর পদত্যাগপত্রের সাদের কাছে। কানিজ নয় আওয়ামী লীগ, কমলি আওয়ামী লীগ প্রার্থী। দৈনিক আলোকিত উখিয়া, জাপাকে ধরে রাখতে সরকার মরিয়া। জেলায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি। এরশাদের কাছে 5 মন্ত্রীর পদত্যাগপত্র। দৈনিক হিমছড়ি, 4 আসনে 10 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। তারানকুল প্রতীক্ষায়। জাফরগদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি বিশ্ববোধক চিহ্ন দেওয়া হয়েছে। আচ্ছা মিস্টার সুলতান সাহেব, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যদিও বা একই সংবাদ প্রত্যেক ইয়েতে দেখা যাচ্ছে, এখানে ব্যতিক্রমী আমাদের কাদের মোল্লার ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ একটি বেশ কয়েকটি পত্রিকায় এসেছে। আমাদের এলাকার একটা বিষয় দৈনিক কক্সবাজারে হেডলাইন করেছে, টমটম গ্যারেজে চলছে ভয়াবহ বিদ্যুৎ চুরি। এই টমটম গাড়ি তো আমাদের এখানে খুব আধিক্য এবং আমাদের যানবাহনের জন্য একটা ক্রমান্বয়ে প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিদ্যুৎ ব্যয়ের ক্ষেত্রেও সেটা খুব একটা প্রভাব পড়ছে আমাদের এলাকায়। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমরা জনসংখ্যার চাপে বর্তমানে যে হারে যা মানুষের যাতায়াত সমস্যার সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে টমটম গাড়িগুলা যেগুলা আসলে অটো রিক্সারই একটা আদর, সেই হিসেবে এগুলো আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় একটা বাহন হিসেবে এটাকে অস্বীকার করা যায় না। অপরদিকে এটা একটা পরিবেশ বান্ধব বাহনও বটে, যেহেতু ব্যাটারি চালিত, এখান থেকে কোনো ধোঁয়া নির্গত হয় না, পরিবেশের কোনো ক্ষতি করে না, এটা একটা ভালো দিক। তবে আমাদের জন্য উপকারী হতো এটা যদি সরকারিভাবে যথাযথভাবে নিয়ন্ত্রিত হতো। যেমন এই গাড়িগুলা বিদেশ থেকে আমদানি করা হচ্ছে এবং আমাদের দেশে অন্যান্য মোটর ভেহিকল যানগুলা যে আইনের মাধ্যমে, ট্রাফিক আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, আমরা জানতে পেরেছি এগুলোর ব্যাপারে বাংলাদেশে তেমন কোনো আইন নাই, কোনো নিয়ন্ত্রণকারী সংস্থাও নাই। যেমন আমাদের রিক্সাগুলাকে আমাদের পৌর কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে থাকেন, তারা লাইসেন্স দিয়ে থাকেন, কিন্তু এই টমটম গাড়িগুলাকে কারা নিয়ন্ত্রণ করবে? এটা কি ট্রাফিক কর্তৃপক্ষ, পুলিশের ট্রাফিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকবে নাকি পৌর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকবে? এই বিষয়টাও এখনো পৌঁছানো হয় নাই। সুতরাং এগুলোর তদারকির কোনো ব্যবস্থা হয় নাই। দ্বিতীয়ত, এই গাড়িগুলা যে বিদ্যুতের মাধ্যমে চলে, আমাদের এলাকার যে বিদ্যুতের ঘাটতি থাকে, সবসময় লোডশেডিং থাকে,
আমরা ব্যবসায়িক ভাবে বা রেসিডেন্সিয়াল ভাবে যে বিদ্যুৎ গুলো পাই সেটা পর্যাপ্ত নয়। কিন্তু এই গাড়িগুলো আসার পর থেকে বিদ্যুতের উপর যে বাড়তি একটা চাপ পড়তেছে, এটা মোকাবিলা করার মতো বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদের বিদ্যুৎ সাপ্লাই দিতে পারছে না। আর এইগুলা যথাযথ নিয়ম মেনেও বিদ্যুৎ গুলা নিচ্ছে না, আহরণ করছে না। আমাদের বাসাবাড়ির মিটার থেকে কিংবা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাইড লাইন নিয়ে এগুলার ব্যাটারি গুলা চার্জ করা হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি। তাইলে এগুলা থেকে সরকারও একটা রাজস্ব হারাচ্ছে, উপরন্তু আমরা আমাদের যে বৈধ প্রয়োজনের সময় যে বিদ্যুৎ প্রাপ্তির একটা ছিল, সম্ভাবনা ছিল, সেটা মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। সুতরাং এটা আমাদের যেটুকু উপকার করছে তার সম পরিমাণ আবার অপকারও চলে আসে। এই ব্যাপারে সরকারের একটা সুনির্দিষ্ট অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? অবশ্যই এদের একটা কর্তৃপক্ষের কাছে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। একেবারে বন্ধ নয়, না বন্ধ করলে আমরা কষ্ট পাচ্ছি, কারণ আমাদের এখানে শুধুমাত্র রিক্সার উপর নির্ভর করে আমরা এখন আর চলতে পারতেছি না। আমাদের রাস্তাঘাট গুলাতে যে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, মানুষ চলাচলের কোনো ফুটপাত থাকতেছে না, এখানে গাড়ি ঘোড়ার যে ভিড়, যে জ্যাম লেগে যায়, সেখানে রিক্সার আধিক্য হোক এটা আমরা চাই না। আর রিক্সা আমাদের শ্রমজীবী মানুষের জন্য একটা কর্মসংস্থানের উপায় বটে, তবে প্রশস্ত রাস্তাঘাট হওয়ার আগে আরো বেশি রিক্সার আমদানি হোক এটা আমরা চাই না, রাস্তায় নামুক এটা চাই না। তো টমটম গাড়িগুলা কিন্তু আমাদের ভালো সেবা দিয়ে যাচ্ছেন। তো এগুলো থাকুক, এগুলাকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা, বিধিবিধানের মাধ্যমে পরিচালিত হোক, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। দৈনিক সমুদ্র কণ্ঠ, তৃতীয় শক্তি আসন্ন, গুম হারা হয়েছে অনেকের, যে কোনো সময় এই কাদের মোল্লার ফাঁসি, কেলেঙ্কারিতে হলমার্ক শিশু সালামের কাছে, বিবৃতিতে সালাউদ্দিন শান্তিপূর্ণ আন্দোলন রুদ্ধ হলে উগ্রপন্থা। দৈনিক দৈনন্দিন, টানা অবরোধে মৎস্য খাতে ধস, কানেজ ফাতিমার প্রার্থিতা বাতিল। দৈনিক সমুদ্র বার্তা, বিএনপি জামাতের আমল ছিল সন্ত্রাসী ও জঙ্গিবাদের স্বর্গ বলেছেন হাসিনা, জামাত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। দৈনিক আপন কণ্ঠ, মন্ত্রীরা পদে ত্যাগ না করলে বহিষ্কার, কক্সবাজারের জাতীয় পার্টি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। আমাদের কক্সবাজার, অবশেষে 5 মন্ত্রী প্রতিমন্ত্রীর পদত্যাগ। চকরিয়া ব্যবসায়ী পরিবারের সম্পত্তি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, মহিলা আহত 6। সীমান্ত উপজেলা টেকনাফ এখন ইয়াবার স্বর্গরাজ্য। সুলতান সাহেব, আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক পত্রিকায় একই শিরোনাম বারবার আসছে, প্রধান শিরোনাম। কিছু কিছু পত্রিকা দেখা যাচ্ছে টানা অবরোধের জন্য আমরা মৎস্য খাতের ধাস, যেটা আমাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপার্জনের এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য একটা বড় উপাদান, যে মৎস্য রপ্তানির বিষয়, এই মৎস্য খাতে ধস নেমেছে বলে এই বিষয়ে একটা সংবাদে আমরা সংবাদ পাচ্ছি। এই ব্যাপারে আপনার কি মনে হয়? এই অবরোধ এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 18 দল থেকে আবার একটু হুমকি স্বরূপ বলা হচ্ছে, দাবি না মানলে পরবর্তীতে আরো উগ্রপন্থায় যাবেন বলে একটা হুমকি প্রদর্শন করা হচ্ছে। এই ধরনের হুমকি কিংবা এই পরিস্থিতি সার্বিকভাবে আমাদের এলাকা কক্সবাজার এবং সার্বিকভাবে দেশ, আপনি কিভাবে বিষয়গুলোকে কি করা উচিত বলে মনে করেন? দেখুন, প্রথমে আমি মৎস্য সরবরাহের বিঘ্ন ঘটার কথাটাই বলি। এটা আমাদের জন্য খুবই আশঙ্কার বিষয় যে এ ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের অর্থনীতির মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে জাতীয়ভাবে। স্থানীয়ভাবে অন্যান্য অর্থকরী ব্যবসার মধ্যে
মৎস্যের ব্যবসাটা, মাছের ব্যবসাটা আমাদের কক্সবাজারের একটি উল্লেখযোগ্য ব্যবসা। আমাদের বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত, তাদের পুঁজি বিনিয়োগ করে থাকে, সাংবাদিক তারা এটা নিয়ে ব্যস্ত থাকে। অনেক কর্মজীবী মানুষ, জেলেরা এখানে তাদের কর্মসংস্থান করে। মৎস্য থেকে আমাদের এলাকায় অনেক বৈদেশিক মুদ্রাও আসে। তো এদিক দিয়ে রাজনৈতিক এই অচলাবস্থার কারণে আমাদের এই ব্যবসাটা ধ্বংস হওয়ার পথে। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা এরা কত বসার অবস্থা, এবং আমাদের যে দিন মজুরেরা, যে জেলেরা, তাদেরও না খেয়ে থাকার একটা অবস্থা। এটা অবশ্যই একটা নিন্দনীয় ব্যাপার। আচ্ছা, আগে আমরা দেখেছি অনেক আগে, এবং কি বিগত পাকিস্তান আমলেও দেখেছি, বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময় যে বিরোধী দলরা আন্দোলন করতো, সেখানে কিছু কিছু বিষয় কিন্তু তারা ছাড় দিতেন, যেমন স্বাস্থ্য বিভাগ, মেডিকেলের যে বিষয়গুলো, খাদ্য, এই বিষয়গুলো তারা ছাড় দিতেন। এগুলো আওতামুক্ত থাকবে, হরতালের আওতামুক্ত, ধর্মঘটের আওতামুক্ত থাকবে। এই বিষয়গুলো কিন্তু ইদানিংকার কর্মসূচিগুলো, রাজনৈতিক দলের কর্মসূচিগুলোতে দেখা যাচ্ছে না। আপনার কি কি মনে হচ্ছে, তারা কি খুব বেশি মরিয়া হয়ে পড়েছেন আজকালকার কর্মসূচিগুলো? সহিংসতার দিকে যাচ্ছে বলে কি এই ধরনের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে বলে বলে কি মনে করেন আপনি? আপনি খুব ভালো বিষয় উপস্থাপন করেছেন। এই যে রাজনৈতিক আন্দোলনগুলো, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল বা রাজনৈতিক দলগুলো আন্দোলনে যাবে তাদের দাবি আদায়ে, এটা একটা মুখ্যম অস্ত্র। তো আমরা আগেও দেখেছি হরতাল ট্রাকে গণতান্ত্রিক আন্দোলন বলে তারা দাবি করে থাকে। হ্যাঁ, হরতাল বিরোধী দলের জন্য, যারা ক্ষমতার বাইরে থাকে তাদের জন্য একটা দাবি আদায়ের কৌশল বটে। তবে সেটা আমরা দেখেছি এটা অহিংস হওয়া দরকার। মহাত্মা গান্ধী এই উপমহাদেশে বিদেশি শত্রুকে তাড়ানোর জন্য, বিদেশি শাসকদের কাছ থেকে অধিকার আদায়ের জন্য যেই হরতালের যে আন্দোলনটা শুরু করেছিলেন, সেটা ছিল সম্পূর্ণ অহিংস এবং অসহযোগ একটা আন্দোলন। সেখানে জনগণের উপর কিন্তু কোনো আঘাত করা হতো না, তাদেরকে বাধ্য করা হতো না, তাদের সম্পদ ধ্বংস করা হতো না, তাদের জানমালের উপর কোনো আঘাত করা হতো না। তো আমি সংক্ষেপে এই কথাটা বলি এইভাবে যে, যেমন এখন আমাদের এখানে রাজনীতিতে একটা দ্বন্দ্ব চলতেছে, সেখানে দুটা পক্ষ, একটা সরকারি দল, একটা সরকারি পক্ষ, আর একটা বিরোধী দল। তো দু দলের মধ্যে একজনের প্রতিপক্ষ অপরজন। এখন সরকার বিরোধী আন্দোলনকে দমন করার জন্য তাদেরকে যে কোনো উপায়ে পুলিশি কার্যক্রমের মাধ্যমে তাদের দমন করার জন্য চেষ্টা করতে থাকে। আবার বিরোধী দল এটাকে মোকাবেলা করার জন্য চোরাগুপ্ত হামলা চালিয়ে একটা সহিংস অবস্থা সৃষ্টি করছে। তাতেও দেখা যায় তারা তো পরস্পরের প্রতিপক্ষ। আমরা জনগণ কিন্তু নিরীহ দর্শক, আমরা এখানে অংশগ্রহণ করতেছি না। যারা সক্রিয়ভাবে দল করে তাদের বাদ দিলে জনগণের বৃহত্তর অংশ এখন অসহায়ভাবে এই দ্বন্দ্বটা দেখতেছি। এখানে যদি সরকার আক্রমণ করে থাকে, তাহলে তারা জনগণকে কিন্তু আক্রমণ করতেছে না, তারা আক্রমণ করতেছে তাদের প্রতিপক্ষ। বিরোধী দল কিন্তু এখানে যে কাজটা করতেছে আমার বিবেচনায় এটা তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নয়। তারা তাদের প্রতিপক্ষকে বাদ দিয়ে আমরা নিরীহ দর্শকদের উপর তারা এখন আক্রমণ শানাচ্ছে। তারা আমাদের জানমালের ক্ষতি করতেছে। এই যে গাড়িগুলা পোড়াচ্ছে, গাড়িগুলা ভাঙতেছে, এগুলো কার সম্পত্তি? আমরা নিরীহ জনগণের সম্পত্তি। তারা যদি বেছে বেছে সরকারি দলের সম্পদগুলোর উপর আক্রমণ করত, তারা যদি এই যে নিরীহ জনগণের জানের উপর আঘাত করতেছে, পেট্রোল বোমা জেলে আগুন লাগিয়ে দিচ্ছে মানুষকে, এটা নিরীহ মানুষ, তারা তাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছে কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ছোটবেলায় আমরা গ্রামের মানুষ, আমাদের এখানে ষাঁড়ের লড়াই হতো। একটা ষাঁড় আর একটা ষাঁড়কে আঘাত করতো, চাইতো তাকে পরাজিত করতো। এখন যে ষাঁড়টা পরাজিত হতো সে প্রাণ বয়ে পালিয়ে যেত। পালিয়ে যাওয়ার সময় কোন দর্শক যদি তার সামনে পড়তো, তাকে আঘাত করতো না, লাফ দিয়ে তাকে ডিঙিয়ে দিত, তাতে তার উপর কোনো আঘাত না হয়। এখন এই যে পশু, এই যে নিরীহ পশু, তাদের মধ্যে যে বিবেচনা বোধটা ছিল, আমি আমাদের মধ্যে সেই বিবেচনা বোধটা দেখছি না কেন? মানুষের মধ্যে আমরা নিরীহ দর্শকদের প্রতিপক্ষ বানানো হচ্ছে, জনগণ এই প্রতিপক্ষ হয়ে যাচ্ছে, সন্ত্রাসের মুখোমুখি হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম অ্যাডভোকেট সুলতান আহমেদের ভয়েস মেরিনা থেকে। আপনারা
প্রতিদিনকার দৈনিক সময়ের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান উপভোগ করছিলেন। আমরা সেই একইভাবে আমাদের সেই মানবিকতা, সেই বিবেচনাবোধ জাগ্রত হোক আমাদের মাঝে, সকলের মাঝে, এবং আমাদের আগামী দিনগুলো আরো সুন্দর হোক, সুস্থ হোক, সেই কামনা আমরা সবসময় করছি এবং সেই কামনা রাখছি। একই অনুষ্ঠান আপনারা আবার দেখতে পাবেন আগামীকাল একই সময়ে অন্য কোনো সংবাদ নিয়ে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন www.voicemarina.com। ভয়েস মেরিনা ICEMARINA.com। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ। ICE